৪৩তম বিসিএস এ ৪,৪২,৮৩১ জন ছেলে মেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ক্যাডার হয় কয়জন জানেন? মাত্র ২,১৬৩ জন। তার মানে সংখ্যার হিসেবে, পার্সেন্টেজের হিসাবে যদি আমরা বিবেচনা করি, এই সংখ্যাটি ০.৪৯% মতো। তো বিপুল সংখ্যক ছেলে মেয়ে যে পরীক্ষায় অংশগ্রহণ করলো, সেখান থেকে তারা ক্যাডার পেল মাত্র ০.৪৯%। এবার যদি আপনি পছন্দের হিসেবে চিন্তা করেন, যদি বেশিরভাগ ছেলে মেয়ের পছন্দ, যদি সে পছন্দগুলো হতে পারে অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার, পররাষ্ট্র ক্যাডার, এই শতকরাটা হিসাব করেন, তাহলে সেই শতকরাটার অনুযায়ী সেটি ০.০৮%-এরও কম হবে। বাংলাদেশে সরকারি চাকরির ক্রেজ এতটা বেশি যে সরকারি যে পিয়ন পোস্ট এবং যে ওয়াচম্যানের পোস্ট, এই পোস্টগুলোতেও শত শত হাজার হাজার পরীক্ষার্থী যারা অনার্স মাস্টার্স পাস তারা পরীক্ষা দিয়ে থাকে। এটি আমাদের দেশের একটা বর্তমান সিনারিও যে গ্র্যাজুয়েটদের, আমাদের দেশের যারা গ্র্যাজুয়েশন করে বের হচ্ছে, তাদের একটা বড় অংশ তাদের যৌবনের একটা বড় সময় এই সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ব্যয় করে। সরকারি চাকরির প্রস্তুতি বা সরকারি চাকরির জন্য এই যে ক্রেজ, এই ক্রেজটাকে আসলে worth it? আসলেই কি সরকারি চাকরি অতটাও লুক্রেটিভ? আসুন জানার চেষ্টা করি। প্রথমে বোঝার চেষ্টা করি আসলে সরকারি চাকরির এত ক্রেজ কেন? কেন ছেলেমেয়েরা, কেন গ্র্যাজুয়েশন শেষ করে সরকারি চাকরির পিছনে ছুটছে, এর কারণটা কি? আ আ ছোটখাটো কয়েকটা কারণ যদি আমরা চিন্তা করি, এই কারণগুলো দেখলে বুঝতে পারবো কেন ছেলেমেয়েরা সরকারি চাকরির পিছনে এতটুকু ডেসপারেট। প্রথমত, সরকারি চাকরিতে যেটা বলা হয়ে থাকে জব সিকিউরিটি এবং কমফোর্ট। জব সিকিউরিটির ব্যাপারটা কি? জব সিকিউরিটির ব্যাপারটা হচ্ছে এমন যে আমরা সাধারণত মানুষের মনে এই ধারণাটা থাকে যে আসলে সরকার তো থাকছেই, সরকারি চাকরিও থাকছে, এটা খুব সহজে যায় না, বা সরকারি চাকরি থেকে বরখাস্তের যে প্রক্রিয়া সেটি আসলে খুব জটিল, বা এই ক্ষেত্রে সরকারের স্বার্থ বা আ সংশ্লিষ্ট এমন অনেক কিছু ব্যতি রেখে আমরা চিন্তা করি যে সহজে সরকারি চাকরি যাবে না। কিন্তু বেসরকারি চাকরির ক্ষেত্রে ভাই বলা যায় না কখন ওই কোম্পানিই থাকবে কিনা সেটার নিশ্চয়তা নেই। সো এই পার্সপেক্টিভ থেকে আমাদের সোসাইটিতে এক ধরনের কথা প্রচলিত যে আসলে বেসরকারি চাকরির আসলে কোনো ঠিক ঠিকানা নেই, যে কখন চলে যাবে বা কখন আপনাকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হবে সেটা আপনি বলতে পারেন না। দেন আসলে কমফোর্ট এর যদি কথা চিন্তা করি, বেসরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু কিছু মানে প্রচলিত মিথ চালু আছে যে বেসরকারি চাকরি বলতেই আমরা এমন এক ধরনের চাকরি বুঝি যে স্যুট বুটেড হয়ে এসির নিচে, বা আমরা যে কর্পোরেট যে চাকরিগুলো সেগুলোকেই অনেকেই শুধুমাত্র বেসরকারি চাকরি হিসেবে, বা অনেকে ইভেন ব্যাংকে চাকরিকেও সেটাই ধরে থাকে। কিন্তু বেসরকারি চাকরির কিন্তু ২ টা রকম আছে। একটা হচ্ছে হোয়াইট কলার জব, একটা ব্লু কলার জব। আমরা হোয়াইট কলার জবটা নিয়েই কিন্তু আমরা মনে করি যে বেসরকারি জব খুব ভালো, খুব বেসরকারি জবে এই ফ্যাসিলিটিস, অনেক স্যালারি ভালো। বাট আমরা যে ব্লু কলার যে জবগুলো, যে লো পেইং যে জবগুলো, যে জবগুলোতে আপনার ১২, ১৪, ১৫ ঘন্টা পর্যন্ত ডিউটি, যেখানে বেতন সর্বসাকুল্যে ১৫,০০০, একজন গ্র্যাজুয়েট বের হয়ে সে এই বেতনে বা এইরকম কম সুযোগ সুবিধা নিয়ে সে যখন চাকরি করতে যাবে বা চাকরি করতে চাবে, তার জন্য এটি আসলেই একটা টাফেস্ট চয়েস যে সে বেসরকারি চাকরিতে যাবে। সেই তুলনায় সরকারি চাকরিতে কিন্তু সুযোগ সুবিধা অনেক বেশি। আপনি বেসরকারি যে কর্পোরেট বা ভালো জবগুলোকে বাদ দিলে সরকারি চাকরির বেতন তুলনামূলক ভালো। এছাড়া সরকারি চাকরিতে কিন্তু অনেক এক্সট্রা ফ্যাসিলিটিস পাওয়া যায়। যেমন আপনার একজন সরকারি কর্মচারী সে যখন অবসর গ্রহণ করে সে কিছু পেনশন, গ্র্যাচুইটি এ ধরনের অনেকগুলো সুবিধা পায়। এছাড়া আমরা জানি যে সরকারি চাকরির ক্ষেত্রে মেডিকেল কেয়ারের সুযোগ সুবিধা আছে। বাচ্চাদের পড়াশোনার জন্য কিছু ভাতা দেয়া হয়। এছাড়া প্রেষণ, লিয়ন ইত্যাদি নানান রকমের সিস্টেম রয়েছে। তো সেসব সিস্টেম মিলিয়ে বা অনেক ভালো যে সরকারি চাকরিগুলো, সেগুলোতে দেখা যায় যে সরকার আবাসস্থানের ব্যবস্থা করে, বা সব মিলিয়ে একটা মোটামুটি স্ট্যান্ডার্ড পরিবেশ পাওয়া যায়। তো প্রথমত জব সিকিউরিটি এবং কমফোর্ট এর কথা যদি চিন্তা করি, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু প্রাইভেট জবের থেকে সরকারি জব এগিয়ে। এইজন্য যে ছেলেমেয়েদের পছন্দের তালিকার শীর্ষের দিকে থাকে সরকারি চাকরি। এখন সরকারি চাকরির যারা প্রিপারেশন নেয় এদেরকে নিয়েও কিন্তু নানান রকমের আ প্রচলিত বাজারে কথা প্রচলিত থাকে যে শুধুমাত্র বেকাররাই মনে হয় দীর্ঘদিন বসে, বসে বেকার লোকজনই কিন্তু সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে। কিন্তু ব্যাপারটা আসলে এমন না। আমরা এমন অনেক মানুষ পাই যারা খুব ভালো, ভালো প্রাইভেট জবে আছে, কিন্তু প্রাইভেট জবে তাদের স্যাটিসফ্যাকশন লেভেলটা থাকে না, বা তারা যেই আ বা যেই জিনিসগুলা পাইতে চায় একটা জব থেকে, সেই জিনিসগুলো অনেক ক্ষেত্রেই প্রাইভেট জবে অনুপস্থিত। তো এমন আমরা অনেক মানুষকে পাই যারা ভালো ব্যাংকে জব করছেন, ভালো, ভালো প্রাইভেট কোম্পানিতে জব করছেন। তারাও কিন্তু চাকরির পাশাপাশি সরকারি চাকরির প্রিপারেশন নিয়ে থাকেন, এবং সরকারি চাকরি খুব কষ্ট বা পরিশ্রম করে কিন্তু তারা সরকারি চাকরির জন্য পরীক্ষা দিয়ে থাকেন। সো এটাও একটা ভুল ধারণা যে শুধুমাত্র বেকাররাই এই কাজটা করে। তো প্রাইভেট চাকরির মধ্যে অবশ্যই কিছু ব্যাপার থাকে যার কারণে সরকারি
চাকরির দিকে আজকের তরুণরা বা আজকের যুব সমাজটা ধাবিত হচ্ছে। পরের যে পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সামাজিক সম্মান। আমাদের চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে বিশেষ করে বিসিএস এর মতো চাকরি, এটি কিন্তু একটা আ মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলি বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলের জন্য যে সামাজিক সম্মান নিয়ে আসে সেটা কিন্তু অতুলনীয়। এটা শুধুমাত্র যে সেই ছেলে বা সেই মেয়ের জন্য সামাজিক সম্মান নিয়ে আসে তা নয়। একটা সরকারি চাকরি পুরো পরিবারের যে সম্মান, যে সামাজিক মর্যাদা সেটা কিন্তু বৃদ্ধি করে এবং এমন হয় যে আসলে অনেক ক্ষেত্রে একটা নিম্ন মধ্যবিত্ত বা মানে মধ্যবিত্ত ফ্যামিলির কেউ একজন যদি সরকারি চাকরি পায় সেটা অনেকটা লটারির মতো হয়ে থাকে। সরকারি চাকরিতে যে এই যে ক্রেজ, তার একটা বড় কারণ এই যে সামাজিক সম্মান সরকারি চাকরি নিয়ে আসে, সেই সরকারি চাকরির সেই ক্রেজ হওয়ার এটা একটা বড় কারণ। দেন বিয়ের বাজারে কিন্তু আমরা যদি দেখি যে সরকারি চাকরিজীবীদের যে চাহিদা সেটা হচ্ছে এমন যে এটা একটা আমাদের একটা সামাজিক কুপ্রথাও বটে। সেই কুপ্রথাটা এরকম আমরা অনেক এরকম জোক শুনে থাকি যে খুব হাই পেইং সেলারির একজন প্রাইভেট জব হোল্ডার বা বিজনেসম্যানকে গুরুত্ব দেওয়ার থেকে একজন সরকারি পিয়নকে পাত্রীর বাবা-মা বেশি গুরুত্ব দিয়ে থাকে। তো এটাও একটা রিজন যে আপনি যখন সরকারি চাকরি পাবেন বিয়ের বাজারে আপনার কিন্তু একজন পাত্র বা পাত্রী হিসেবে আপনার গুরুত্ব বেড়ে যাবে বা আপনার দাম বেড়ে যাবে। তো এই যে সামাজিক সম্মান বা সামাজিক যে অনেক ক্ষেত্রে এটা হয়ে থাকে যে এমন গরিব বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে একটা উত্তরণের পথ কিন্তু একটা সরকারি চাকরি। একটা সরকারি চাকরি ওই ফ্যামিলিকে সামাজিক মর্যাদা যেমন বৃদ্ধি করে সেক্ষেত্রে অর্থনৈতিক একটা স্থিতিশীলতা দেয়। আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই যে সরকারি চাকরি কারা দেয়? সরকারি চাকরি দেয় এমন যে ছেলে-মেয়েদেরকে যদি আমরা দেখি যে বিশ্লেষণ করে দেখি দেখা যাবে যে অনেক বেশি নিম্ন মধ্যবিত্ত বা গ্রামীণ জনপদ থেকে উঠে আসা ছেলেমেয়েরাই কিন্তু অনেক বেশি সরকারি চাকরির প্রতি ঝুঁকে থাকে। এটার কারণ কি? কারণ হচ্ছে একজন ওই পরিবেশ থেকে উঠে আসা একজন ছেলের পক্ষে ভালো কর্পোরেট জবে ঢোকা কিন্তু একটু কঠিন। কেন? ভালো কর্পোরেট জব বা ভালো প্রাইভেট জবগুলোতে অনেক ক্ষেত্রেই কিন্তু ভালো বা ইংলিশে কমিউনিকেশন স্কিল লাগে বা হচ্ছে আপনার ভালো কানেকশন থাকা লাগে এই ধরনের জবে ঢোকার জন্য বা যে স্মার্টনেস ওরা চায় তা অনেক ক্ষেত্রেই আসলে যে মানে মোটামুটি লেভেলের একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে এসে বা এমন একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে এসে বা গ্রামীণ পরিবেশে বড় হয়ে এসে আসলে ডেলিভার করাটা কঠিন। তো সেই ক্ষেত্রেও দেখা যায় যে আসলে একজন গ্রামীণ পরিবেশ থেকে উঠে আসা বা একটা মধ্যবিত্ত, নিম্নবিত্ত ছেলেমেয়েদের কাছে আসলে অপশন খুব কম যে আপনি বিজনেস করবেন সেটার আসলে অনেক ক্ষেত্রে সুযোগ থাকে না একটা কৃষক পরিবারের ছেলেমেয়েদের কাছে বা একটা ভালো প্রাইভেট জবে ঢুকবেন সেই রকমের কানেকশন অনেক ক্ষেত্রে থাকে না। তো সেক্ষেত্রে অপশন অনেকগুলো কম হওয়ার কারণে দেখা যায় যে কি সরকারি চাকরিটাই হচ্ছে একটা সেক্ষেত্রে একটা বড় অপশন। আর তাছাড়া এই যে বললাম যে প্রাইভেট জবের যে এই যে নানান রকমের অসুবিধা আমরা যদি দেখি যে আসলে প্রাইভেট জবে তো আমরা মোটামুটি ২ টা ভাগ বললাম। একটা হাই পেইং যে সেলারির যে প্রাইভেট জবগুলো, একটা লো পেইং সেলারি। আমরা আসলে অনেক ক্ষেত্রেই শুধুমাত্র হাই পেইং সেলারি যে প্রাইভেট জবগুলো সেগুলোকেই বিবেচনা করি। মনে হয় যে আসলে প্রাইভেট জব তো অনেক ভালো। তাও কেন ছেলেমেয়ে প্রাইভেট জবের দিকে ঝুঁকছে না। কিন্তু এই যে বাজারের মোস্ট যে জব প্রাইভেট জবগুলো সেগুলো কিন্তু লো পেইং প্রাইভেট জব। এখানে খুব ভালো সেলারি স্ট্রাকচার নেই, ওয়ার্কিং কালচার খুব খারাপ। এখানে আপনাকে ফ্যামিলি বা ব্যক্তিগত টাইম দেওয়ার সুযোগ থাকে না। কমফোর্টনেস টা নাই। ধরেন খুব স্ট্রাকচারাল যে অনেকগুলা জব তার বাইরেও এখন আমরা নতুন অনেক রকমের জব ক্রিয়েট হতে দেখছি। যেমন হচ্ছে একজন ডেলিভারি বয়ের কথা চিন্তা করুন। সেও কিন্তু একটা প্রাইভেট জব করছে। বাট এই জবটাতে কি তার জন্য একটা ভালো সেলারি স্কেল বা একটা ভালো তাকে পে করছে কিনা? সে যেই কষ্টটা করে একটা ডেলিভারির কথা চিন্তা করুন। সে কোন লেভেলের পরিশ্রম করে একটা রেস্টুরেন্ট থেকে একটা খাবার নিয়ে এসে একটা বাসায় গিয়ে ডেলিভার করে আসতেছে। সো এই পুরা প্রক্রিয়াটা সে কয় টাকা পায়? এটাও কিন্তু একটা জব। বাট এতটা কষ্ট। তো এই যে আমাদের যে ধরো আমরা যদি ফ্যাক্টরি গুলা যদি আমরা চিন্তা করি যে ফ্যাক্টরি গুলার যে আমাদের সেফটি আছে কিনা আমাদের যারা ওয়ার্কার বা আমরা যারা জব করে বিভিন্ন পোস্টে তো সেগুলো নাই। তো এই সমস্ত কারণেই কিন্তু আসলে সরকারি চাকরির এই ক্রেজ গুলা। এখন এই সরকারি চাকরির এই ক্রেজ এর কিন্তু অনেক বাজে বা অনেক কুপ্রভাব আমাদের সমাজে হচ্ছে, অনেক কনসিকুয়েন্স হচ্ছে যে সে কনসিকুয়েন্স গুলা কি? একটা প্রধান কনসিকুয়েন্স হচ্ছে এই সরকারি চাকরির ক্রেজ এর কারণে কিন্তু আমাদের ইউথ বা আমাদের তরুণ প্রজন্ম তাদের জীবনের একটা বড় সময় তারা কিন্তু লস করছে। বলা হয়ে থাকে যে আমাদের যে ১৫ থেকে একটা ৩৫ বছর পর্যন্ত একটা খুব প্রাইম টাইম, গোল্ডেন টাইম থাকে আমাদের কর্মক্ষমতার। সেই সময়টাতে যদি একজন তরুণ সে যদি পড়ার টেবিলেই বসে থাকে বা সে যদি শুধুমাত্র গাইড নির্ভর, মুখস্থ নির্ভর বা চাকরির যে প্রচলিত পড়াশোনা সেটা নিয়ে ব্যস্ত থাকে তাহলে যেটা আমাদের সোসাইটি এখান থেকে অনেক বেশি পরিমাণ সোসাইটি লসের সম্মুখীন হয়। তো
এই যে আরেকটা লস যেটা হয়, লস অফ মানি। এখানে লস অফ মানিটা এই কারণে হয় যে এই পুরোটা যে প্রিপারেশনের সময়টা দেখা যায় অনেকে বেকার থাকে, সো এটা একটা লস। দেন অনেকে ফ্যামিলির উপর বার্ডেন থাকে, পরিবার থেকে টাকা নিয়ে নিয়ে তাকে কোচিং করতে হয়, অনেক ক্ষেত্রেই তাকে ঢাকায় বা চিটংয়ের মতো শহরগুলোতে স্টে করতে হয়। তো পুরো প্রক্রিয়া কিন্তু অনেক খরুচে একটা প্রক্রিয়া, সেটা একটি হয়। এটা হচ্ছে পুরো দেশের ওভারঅল যে ইকোনমি, সেটার কিন্তু আমরা লস দেখতে পাচ্ছি যে একটা দেশের ইকোনমির জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই কর্মক্ষম সদস্যরা। কিন্তু এই কর্মক্ষম সদস্যরা যখন খুব একটা উৎপাদনমুখী কর্ম বাদ রেখে সবাই যদি সরকারি চাকরির পেছনে ছুটে, সেটা কিন্তু দেশের ইকোনমির জন্য কিন্তু খুব ভালো কিছু না। দ্বিতীয়ত এই যে সরকারি চাকরির ক্রেজ, এটার ফলে দেখেন একটা সরকারি চাকরি যদি আমরা চিন্তা করি, যেমন আমরা যদি রিসেন্ট কয়েকটা বিসিএস এর কথা চিন্তা করি, যে একটা বিসিএস শেষ হতে 4 বছর পর্যন্ত সময় লেগে যাচ্ছে, যে দীর্ঘ একটা সময়, যে বিশাল একটা সময়ের লস, সেটা কিন্তু একটা খুব বাজে এক ধরনের দৃষ্টান্ত আমাদের সরকারি চাকরির। আসলে মানে এটা ক্রেজ থাকলো, এটার যে আসলে এত অসুবিধা, সেটাও কিন্তু একটা বিবেচ্য বিষয়। দেন আপনি যখন চিন্তা করবেন সরকারি চাকরির এই ক্রেজি যে সুবিধাগুলো নেওয়ার চেষ্টা করছে কিছু অসাধু চক্র, প্রশ্ন ফাঁস করা বা প্রশ্ন ফাঁস রিলেটেড এই ধরনের অনেক ইনসিডেন্ট যখন আমাদের সামনে আসে, সেগুলো কিন্তু তৈরি হচ্ছে এই সরকারি চাকরির প্রতি যে ওভার ক্রেজিনেস, বা মানে অনেক বেশি পরিমাণ আমরা সরকারি চাকরির পেছনে ঝুঁকছি, সেটার কারণে। একটা জিনিস হচ্ছে আমাদের স্কিল ডেভেলপ হচ্ছে না। স্কিল ডেভেলপ হচ্ছে না কেন? কারণ অনার্স মাস্টার্স পাস করে ছেলেমেয়েরা এই যে সরকারি চাকরির গদ বাঁধা প্রিপারেশন নিচ্ছে, এর কারণে দেখা যায় যে নেসেসারি স্কিল সেটা কিন্তু ডেভেলপ হচ্ছে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 32 বছর পর্যন্ত অনেকে সরকারি চাকরি এক নাগারে প্রিপারেশন নিয়ে যাচ্ছে, কিন্তু সে কোনো স্কিল ডেভেলপ করলো না এবং সে একটা ভালো জব পেলো না। তো মানে এট দি এন্ড সে যেটা সে হবে যে একদম একজন হতাশ মানুষ হবে, বা সে যদি এরপরে কোনো একটা জবে ঢুকেও থাকে বা কোনো রকম, সেটা তার স্যাটিসফ্যাকশন লেভেলকে আসলে তাকে স্যাটিসফাই করতে পারবে না। ফলে সে যেটা হবে যে আসলে এটা পুরো ইকোনমির জন্যই একটা লস, এটা পুরো দেশের সিস্টেমের জন্য লস। সরকারি চাকরির এই ক্রেজকে বা এইটা ক্রেজকে আসলে সমর্থনযোগ্য না। আমরা চাই যে এই জায়গাটা থেকে আমাদের দেশে উত্তরণ ঘটুক। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে আসলে প্রাইভেট সেক্টরের যে জব, সেগুলোর অবস্থাটাকে ভালো করা, সেখানে স্যালারিটাকে একটা স্ট্রাকচারের ভিতরে নিয়ে আসা, ভালো একটা স্যালারির ব্যবস্থা করা, ভালো পরিবেশের ব্যবস্থা করা, বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো পেনশন সহ ইত্যাদি সুযোগ সুবিধাগুলোকে ইনক্লুড করা। এটা হলে কিন্তু আস্তে আস্তে তরুণ সমাজের মধ্যে আসলে এই ক্রেজটা কমবে। এছাড়া এন্টারপ্রেনিউরাল যে ব্যাপারগুলো, অর্থাৎ একজন উদ্যোক্তা তৈরি করার প্রক্রিয়াগুলোকে আরো সহজ করলে এখানে তরুণ প্রজন্ম উদ্যোক্তা হওয়ার পেছনে ছুটবে। আর ওভারঅল আমাদের যে এডুকেশন সিস্টেম, সেটার ব্যাপারেও আসলে সেটাকেও ঠিক করার একটা ব্যাপার আছে। সো ওভারঅল আসলে সরকারি চাকরির প্রতি যে ক্রেজ, সেটা আসলে কিন্তু তরুণদের উপরেই শুধুমাত্র দায় চাপিয়ে দেওয়া যায় না। তাদের কাছে যথেষ্ট ফ্যাক্টর আছে, বা এই জেনারেশন বা এই প্রজন্মের কাছে কিন্তু এমন অনেক অপশন কম আছে বলেই কিন্তু, বা আমাদের দেশের চাহিদার তুলনায় ভালো জবের, আমরা বারবার এটা আসলে বলে থাকি যে আনএমপ্লয়মেন্ট, বাট এটা খুব গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে আন্ডার এমপ্লয়মেন্ট। অর্থাৎ আপনার যে প্রপার যে জবটা আপনি পাওয়ার কথা, সেটি না করে আপনি খুব আসলে আপনি লো মানে একটা চাকরি করছেন যেটা আসলে আপনার ইচ্ছা নেই, বা যেটা আপনার স্কিলকে ম্যাচ করে না, এমন একটা চাকরি করছেন, সেটাও কিন্তু দেশের জন্য সমস্যা বা তরুণ সমাজের জন্য সমস্যা। সো এই সরকারি চাকরির কেজের জন্য শুধুমাত্র এই তরুণ সমাজকে যদি আমরা ব্লেম না করে এটার পুরো মানে সিস্টেমটাকে বদলানোর একটা প্রক্রিয়া করা যেতে পারে, তাহলেই কিন্তু আসলে সরকারি চাকরির এই ক্রেজ কমবে। আর আরেকটা জিনিস যে সামাজিকভাবে আমরা যেটা করতে পারি, আমাদের সোসাইটিতে আমরা আসলে কিছু জব বা কিছু সেক্টরকে আমরা খুব সম্মানের চোখে দেখে থাকি। একজন সরকারি অফিসার বা ডাক্তার, ইঞ্জিনিয়ারকে আমরা যে সম্মানের চোখে দেখে থাকি, অনেক ক্ষেত্রে অনেক জব আছে বা অনেক বিজনেস আছে যেগুলোকে আমরা সেই লেভেলের সম্মানের চোখে আমরা দেখি না। একটা তো বললাম, এই যে বিয়ের বাজারে এই যে পাত্র যখন হয়ে আসেন একজন বিজনেসম্যান, একজন সরকারি চাকরিজীবী, তখন যে ডিফারেন্সটা, এটা হলো আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির একটা ব্যাপার। আমরা যদি সামাজিক দৃষ্টিভঙ্গিটা এই জায়গাটা আমরা ঠিক করতে পারি, এটিও কিন্তু এই যে ক্রেজটা কমানোর ব্যাপারে কাজ করবে। সো ধন্যবাদ সবাইকে। এই ধরনের ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ আবারও।